এসআইআর চলাকালীন মতুয়াগড় থেকে অঘোষিত ভোট প্রচারে মোদি। আগামীকাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। নদিয়ার রানাঘাটের তাহিরপুরের মাঠে জনসভা করবেন নমো। কাল দিল্লি থেকে বায়ুসেনার বিমানে উঠবেন মোদি। সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সকাল 11:05 পৌঁছবেন রানাঘাটের হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আর এখানেই 11:15 থেকে 11:45 পর্যন্ত একটি অনুষ্ঠান রয়েছে। একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখান থেকে জনসভার মাঠে সড়কপথে পৌঁছবেন। 11:55 ওই জায়গায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে দুপুর 12টা থেকে 12:45 পর্যন্ত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর নির্ধারিত হেলিপ্যাড থেকে কপ্টারে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে বায়ুসেনার বিমানে পৌঁছবেন অসমের গুয়াহাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্কের মাঠে জনসভা করবেন। আর জনসভা করার পাশাপাশি তিনি প্রশাসনিক বেশ কিছু উদ্বোধনও করবেন, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি এই মাঠেই জনসভা করবেন। আর সেই জনসভাকে কেন্দ্র করে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, দফায় দফায় যেমন প্রশাসনিক আধিকারিকরা আসছেন, যেমন পাশাপাশি বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু এই মঞ্চে আসছেন। আর বিশেষ গুরুত্ব রয়েছে তাহিরপুরের এই সভা। তার কারণ প্রধানমন্ত্রী তিনি আসছেন এই সভাতে। এসআইআর প্রক্রিয়া চলছে, তারই মধ্যে নদিয়া সফর এবং নদিয়ার রানাঘাটকেই তিনি বেছে নিয়েছেন। তার কারণ নদিয়ার একটা অংশ রয়েছে সীমান্তবর্তী এলাকা। আর এই সীমান্তবর্তী এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করেন, এই নেতাজি পার্কের মাঠে আসার আরেকটি উদ্দেশ্য মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ তাহিরপুরে উদ্বাস্তু এলাকার মানুষ তারা বেশি বসবাস করেন এবং সেই উদ্বাস্তু এলাকার মানুষ পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ এসআইআর তালিকা থেকে অনেকেই বাদ চলে গেছেন। সেই সকল তালিকা থেকে বাদ চলে যাওয়ার কারণেই তারা তাকিয়ে আছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সভার দিকে। কারণ প্রধানমন্ত্রীর সভায় তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী হয়তো এই সভা থেকে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য যে আইন রয়েছে সেই আইন অনেকটাই শিথিল করবেন বা শিথিল করার সিদ্ধান্ত নেবেন, এমনটা তাকে মানুষ আশা করছেন। তাই নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ড, TV9 বাংলা। কাল মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাজো সাজো রব, ব্যানার, ফেস্টুন, পতাকায় সেজে উঠেছে তাহিরপুর। নেতাজি পার্কের মাঠে রয়েছে কর্মসূচি। প্রশাসনিক বৈঠক করবেন ও কেন্দ্র বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। এরপরই যোগ দেবেন জনসভায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়াকে। সকাল থেকেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু। হেলিপ্যাড যেখানে প্রধানমন্ত্রী নামবেন সেই মাঠে পরীক্ষামূলকভাবে নামতে শুরু করেছে হেলিকপ্টার। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে মাঠ চত্বর। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে এসপিজি। কড়া নিরাপত্তার চাদরে তাহিরপুর। 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে। যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন, আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন। তারপরের গ্যারান্টি কে দেবে? বিজেপি বুঝেছে এতদিনে যে এইবার মতুয়া সম্প্রদায়ও চরম ক্ষুব্ধ এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন এবং মতুয়া সম্প্রদায় কোনো অবস্থাতেই আর বিভ্রান্ত হবেন না। কারণ তাদের এই অনিশ্চয়তার কালো মেঘ তাদের উপর চাপিয়ে দেওয়ার দায় এই বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের। এসআইআর এর খসড়ায় নাম নেই, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত আশ্বাস চান মতুয়ারা। এসআইআর এর খসড়া থেকে বাদ গেছে রানাঘাটের 2 বিধানসভার 42,000-এর বেশি মতুয়ার নাম। মতুয়া আবেগকে কাজে লাগিয়ে আসরে তৃণমূল মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি। অভিযোগ রাজ্যের শাসক দলের। অন্যদিকে বিজেপির আশ্বাস,
সিএএ তে আবেদন করলে নাগরিকত্ব পাবেন সব মতুয়ারাই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে নিশ্চিত বার্তা চাইছেন মতুয়ারা। আমরা সবাই বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন যে কেন আমরা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম আপনারা সিএএতে আবেদন করবেন না। আজকে সুপ্রিম কোর্ট কি বলছে? সিএএতে আবেদন করলেও তারা ভোট দিতে পারবে না ২৪ সালে। কজন নাগরিকত্ব পেয়েছেন সিএএ আবেদন করে? সেটার শ্বেতপত্র স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করুক পশ্চিমবাংলার ক্ষেত্রে, তাহলেই তো বোঝা যাবে। এবং কতদিনের মধ্যে পেয়েছেন আবেদন করা, এই দুটো তথ্য স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের প্রকাশ করুক। তিনি যে আশ্বস্ত করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে 2019 সালে তিনি যে সিএ পাশ করেছেন, কয়েক কোটি হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। সকলেই মোদিজির প্রতি একটা পূর্ণ বিশ্বাস আছে এবং এই কিছু ভোট কাটা বা বাদ যাওয়ার ক্ষেত্রে আমার জেতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। কমপক্ষে 70 থেকে 80,000 ভোটে জিতবে। সিএতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট পায় তাহলে তার ভোটারের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রইল না। সকল মতুয়া ভাইদের নাম বাদ যাবে। আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে, বা যে সকল মতুয়া ভাইদের হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয়, সেটা আমার প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই থাকবে। সমস্ত মতুয়া ভাইদের বলবো যে সিএ অ্যাপ্লিকেশন অত্যন্ত জরুরি। আপনার নামটাই হবে। এখান থেকে কাউকে বিমুখ হয়ে ফিরে যেতে হবে না, এ আশ্বাস আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছে, ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সুতরাং হিন্দু যারা আছে, যাদের মতুয়া সম্প্রদায়, আমরা মতুয়া সম্প্রদায়ের লোক, আমাদের মাঝখান থেকে এসআইআর থেকে কারোর নাম যদি বাদও যায় তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি, সে বিশ্বাসটা আমাদের মোদির পরে আছে এবং মোদি আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন। যাদেরকে এ যাবৎকাল তৃণমূল বা অন্যান্য পার্টির তরফ থেকে যে বিভ্রান্তিমূলক প্রচার করা হয়েছে তার থেকে মতুয়ারা বিভ্রান্ত হবেন না, এ বিশ্বাস আমাদের আছে। জীবিত কিন্তু খসড়া তালিকায় দেখা গেল তারা নাকি মৃত। খাস কলকাতায় এই ঘটনা। যাদবপুর বিধানসভার 106 নম্বর ওয়ার্ডের 61 নম্বর পার্টে 2 জীবিত ভোটারের নামের পাশে লেখা মৃত। কি করবেন তারা? দুশ্চিন্তায় সেই সমস্ত ভোটাররা। অ্যাপের গন্ডগোল, দাবি বিএলওর। জীবিত ভোটার হয়ে গেলেন মৃত। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই ছবিটাই দেখা যাচ্ছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রের 106 নম্বর ওয়ার্ড, 106 নম্বর ওয়ার্ডের 61 নম্বর পার্টেও দেখা গেল তেমন ছবি। এখানে 2 জন জীবিত ভোটার, অথচ তাদের নামের তালিকার পাশে লেখা মৃত। এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই তারা রীতিমতো আতঙ্কিত। ক্যামেরায় কল্যাণের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আমাকে যে প্রথমবার তো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, আমার আধার কার্ড, আমার হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট দিলাম, যেহেতু 2023-এ আমার হাজব্যান্ড এক্সপায়ার করে গেছেন, তার ডেথ সার্টিফিকেটটা দিলাম, আমার আধার কার্ড দিলাম, 2002-তে আমার নামটা যেটা উঠেছিল সেই কাগজটা দিলাম, সব কিছু দিলাম। এবার ইভেন আজকে যেটা নিয়ে গেল, আজকে আমার এই বাড়ির ট্যাক্সের আমি বিলটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি। আমার করণীয়, আমার তাহলে কি প্রবলেমটা ফেস করব বলুন এবার? আমি তো প্রবলেমটা তো আমি ফেস করবো। আতঙ্কিত ভোটার লিস্টে ইয়েতে মানে ওখানে লিস্টে টানিয়েছে, তারপরে ওই সাইবার ক্যাফে যেয়ে জানতে পারলাম যে মৃত। সব আছে, আমার সব ডকুমেন্টস আছে। বিএলও এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, পরে এসছে আবার। আমার এখানে বসেই তো সব হয়েছে। জীবিত লোক কেরমভাবে মৃত, এরকম আমার মতন এরকম আরও কত এরকম হরিদাস ঠাস কত আছে তার ঠিক নেই। ঠিক আছে, তাদেরও এরকম হয়তো করছে কিনা তাই ঠিক নেই। 502 ফর্ম ফিল আপ করেছি আমি, এবার 500 জনের নাম তো উঠলো, তাহলে তো সবকিছুই গন্ডগোল হতে পারতো। এবার এটা কি কারণে গন্ডগোল হয়েছে? এবার ডেথ সার্টিফিকেট ছাড়া তো মানে কোনো ডেথ কেস মানে করা হয়নি আপলোড। হ্যাঁ, যেগুলো ডেথ সার্টিফিকেট আমরা পাইনি সেগুলো মানে আপনাদের নন প্রেসিডেন্ট দেখিয়ে দেওয়া হয়েছিল। ধরুন তারা ডেথ সার্টিফিকেট দিল না,
সেগুলো কিন্তু আমি ডেট বলিনি, এটা অ্যাপসের কোনো গন্ডগোলের জন্যই হয়েছে। হ্যাঁ, এটা কোনো চিন্তার বিষয় নেই, 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। সিপিএম বা বিজেপির কোনো এজেন্ট নেই, এরা বাড়িতে বসে বসে ঠিক করে দিচ্ছে যে কে কাদের ভোটার, এবং সেইভাবে তাদের ইন্টেনশনালি তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওরা চাইছে শর্টকাট মেথডে বাংলার ক্ষমতাটা দখল করতে, তো যেটা হবে না। তার কারণ দেখুন, ক্ষমতা দখল করতে গেলে বুথ স্তরে যে সংগঠন দরকার এটা ওদের নেই, ওরা সেটা জানে। আর এইভাবে মানে এখানে কোনো লোক নেই, কারা বলছে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, সেইভাবে ইলেকশন কমিশন ওদের দোসর হয়ে কাজ করছে। আমি জানি না এটা কি হবে, তবে এই ঘটনা যদি চলতে থাকে আমাদের নেত্রী এবং আমাদের দলের নেতার নির্দেশ মেনে আমাদের একটা বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আর এই মুহূর্তে একটা বড় খবর আসছে, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। বছর শেষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বছর শেষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 30 ও 31শে ডিসেম্বর বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, এমনটাই জানতে পারা যাচ্ছে এখনো অবধি। বছর শেষে আরো একবার অমিত শাহ রাজ্যে আসছেন, দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। 30 ও 31শে ডিসেম্বর বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, এমনটাই খবর আসছে। বর্ষ শেষে বঙ্গে অমিত শাহের আসার কথা জানতে পারা যাচ্ছে এখনো অবধি, তিনি আসতে পারেন বলে জানতে পারা যাচ্ছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, শোনা যাচ্ছে? বেশ, প্রদীপ্তর সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর। বছর শেষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ, দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 30 ও 31শে ডিসেম্বর বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। হিঙ্গলগঞ্জে শুভেন্দুর পরিবর্তন সংকল্প যাত্রা, হাইকোর্টের অনুমতি নিয়ে হিঙ্গলগঞ্জে মিছিল। এই মুহূর্তে সেই মিছিলের দিকেও নজর রাখা যাক। যে ছবি দেখছেন আপনারা, হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারীর মিছিল। এর আগে আপনাদেরকে দেখিয়েছি জেলায় জেলায় পরিবর্তন সংকল্প যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। আজ হিঙ্গলগঞ্জে অনুমতি নিয়ে, হাইকোর্টের অনুমতি নিয়েই তার মিছিল, সেই ছবি আপনারা দেখছেন। পরিবর্তন সংকল্প যাত্রা হিঙ্গলগঞ্জে, পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী রয়েছেন দলের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। এর আগেও বেশ কিছু জেলায় ইতিমধ্যেই তিনি পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন। মিছিল শেষ করতে হবে শুভেন্দুকে, হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের পরে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ, পুলিশকে তলব করে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা। হাইকোর্টের অনুমতি নিয়েই এই পরিবর্তন সংকল্প যাত্রা। দুপুর 2টো থেকে 6টার মধ্যে মিছিল শেষ করতে হবে শুভেন্দুকে। হাইকোর্টের নির্দেশের পরও পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমনের থেকে জানবো যে কেন এই শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের নির্দেশের পরেও তাকে বাধা দেওয়া হলো, এর পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছেন তিনি? দেখো, শুভেন্দু অধিকারী তিনি এখন পরিকল্পনা করেছিলেন যেহেতু সভা হচ্ছে না, তাই তিনি পদযাত্রা করবেন। সেখানেও কিন্তু তাকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে তিনি এখন যেটা স্থির করেছেন যে প্রায় 2 কিলোমিটার দূরে তিনি এসেছেন এবং সেখান থেকে তিনি হেঁটে হেঁটে আসবেন, এমনটাই তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। এবার দেখার পরবর্তীতে কি হয়। বেশ, নজর রাখো সুমন, আপাতত ধন্যবাদ। বাংলাদেশে এই মুহূর্তে অশান্তির পরিবেশ। এবার কি তাহলে সেই অশান্ত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা? দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কাটামারি সীমান্তে আটক 5 বাংলাদেশি। সীমান্তে হাই অ্যালার্ট জারি, কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। ধৃত বাংলাদেশিদের জেরা করছে বিএসএফ। ফের উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ওসমান হাদির মৃত্যু হয়েছে, তারপরে কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এমনকি সাধারণ মানুষের উপরও অত্যাচার চালানো হচ্ছে। অনেকেই ভয়ে পালিয়ে রয়েছে, এমনকি গা ঢাকা দিয়ে রয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে ফের ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এমনকি সীমান্ত এলাকায় বিএসএফও কড়া নজরদারি চালাচ্ছে। মূলত দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 250 কিলোমিটার সীমান্ত রয়েছে। সেই সীমান্তের মধ্যে এখনো প্রায় 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে।
এই উন্মুক্ত সীমান্ত দিয়ে যাতে কোনো রকমভাবে অনুপ্রবেশ না ঘটে সেই সবই কিন্তু নজর রাখছে বিশেষ করে বিএসএফ। এমনকি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। ইতিমধ্যেই গতকাল রাতে গঙ্গারামপুর থানা এলাকায় 5 বাংলাদেশিকে ধরেছে বিএসএফ। তবে তারা ভারতে আসছিল না বাংলাদেশে যাচ্ছিল তা কিন্তু এখনো পরিষ্কার নয়। ঠিক এমন পরিস্থিতিতে ফের সীমান্ত এলাকায় কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। তপন থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। জঙ্গিপুর পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করলো রাজ্য সরকার। ডিটেইলস জানবো কৌশিকের থেকে। কৌশিক, দেখো, যেটি জানা যাচ্ছে যে পৌর বোর্ডকে ভেঙে দিয়েছে পৌর পরিষেবা দিতে ব্যর্থ জঙ্গিপুর পৌরসভা, যেটি তৃণমূল পরিচালিত পৌরসভা, সেই পৌরসভা পৌর পরিষেবা দিতে ব্যর্থ, সেই অভিযোগেই কিন্তু এই পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং পৌর বোর্ডের ক্ষমতা কিন্তু তুলে দেওয়া হয়েছে যে এসডিও রয়েছে জঙ্গিপুরের এসডিও মহকুমা শাসক তার হাতে। এবং এর আগেও কিন্তু এই পৌরসভাকে পুর দপ্তরের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল পৌর পরিষেবা নিয়ে বা বিভিন্ন দুর্নীতি নিয়ে, এবং তারপরেই কিন্তু এই পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছিল এই পৌরসভার বিরুদ্ধে, তবে কেউ কেউ বিরোধীরা বলছে কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু এই রকম ঘটনা ঘটেছে এবং এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর বারংবার যে অভিযোগ করে আসছিল সেই গোষ্ঠীর যে অভিযোগের ভিত্তিতে সেই ভিত্তিতে এই পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তবে এর আগে কিন্তু পৌর বোর্ড যে বিভিন্ন দুর্নীতি এবং পৌর পরিষেবা দিতে ব্যর্থ সেই বিষয়েও কিন্তু চিঠি করেছিল দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ।